হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আজকে করলা ভাজি করব। করলা ভাজিটা আমার অনেক বেশি পছন্দ, আর এই করলা ভাজি চুলায় দিয়ে আমি মনে হয় আরও হাজার হাজার কাজ করি। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ভয়েস দিতে দিতে মনে হয় 7 থেকে 8 বার উঠেছি। আসি, দরজা খুলি, মেয়ে চলে আসে, ছেলে চলে আসে। তো যাই হোক, এভাবেই তো জীবন চলে। সবারই আমার মতো ব্যস্ততা থাকে, তারপরও ছোটোখাটো ভিডিওগুলো বানাই। আমার চিন্তা হলো আমার আপুদের ভিডিওগুলো ভালো লাগুক আর নাই লাগুক, আমি এই যে পক পক করছি এটাই আমার ভালো লাগা। সারাদিনের সব ব্যস্ততাগুলো তোমাদের সাথে শেয়ার করি, এটাই আমার আনন্দ। আর মেয়ের খিচুড়িটা কালকে রাতে একটু রান্না করে রেখেছিলাম, সেটাই আজকে খাওয়াবো, কারণ আজকে অনেক কিছু আছে যেগুলো একটু প্রিজার্ভ করতে হবে। আর কখনোই আমি মেয়েকে আগের দিনের খাবার খাওয়াতে পছন্দ করি না। আমি চেষ্টা করি সবসময় ফ্রেশ খাবার খাওয়াতে। আমার খুব কাছের একটা ভাইয়া আমাদের জন্য অনেকগুলো টমেটো পাঠিয়েছে তার নিজের ক্ষেতের। তো চিন্তা করছিলাম যে সেই টমেটোগুলো আসলে নিজের ক্ষেতের হওয়ার কারণে অনেকগুলোই তাড়াতাড়ি পচে যাচ্ছে, কারণ এগুলোতে কোনো মেডিসিন দেওয়া নাই বা ফরমালিন দেওয়া নাই। তো আমি এটা লোভও সামলাতে পারছি না, কারণ আমার কাছে মনে হলো যদি এগুলো প্রিজার্ভ করে রাখতে পারি তাহলে বেশ অনেক দিন খেতে পারবো। আর এখানে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি, করলা তো হয়ে গেল, আর এটা কাটতে কাটতে আমার সব ধরনের রান্নাবান্নাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে এরকম বক্সে বক্সে প্রিজার্ভ করে রেখেছি। আর এর মধ্যে আমি শসা কেটে রাখছি আমাদের দুপুরের খাবার জন্য। আর টমেটো আমার খুবই পছন্দ, আর সবসময় ফ্রেশই চেষ্টা করি, তারপরে তো সবসময় ফ্রেশ খাওয়া যায় না। আর এটাও হয়ে গেল। এখন যেটা রাখবো সেটা হচ্ছে স্ট্রবেরিগুলো অনেকদিন আগে কিনেছি, কিন্তু আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি এগুলো আবার ফ্রেশ করে কেটে ফ্রিজে উঠিয়ে রাখবো, কারণ স্ট্রবেরির মিল্কশেকটা আমার বাচ্চা খুব পছন্দ করে। তো সব কিছু কাটাকুটি করে আমি একটু চা নিয়ে বসেছি। আর এটা বেশিক্ষণ হয়তো খেতে পারবো না, কারণ ছোটটা আবার চলে আসবে। আর যাই হোক, আজকে সব কাজ এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বাবুল্যান্ডে যাব। তো আমরা যারা আসলে ঢাকাবাসী আছি তাদের বাচ্চাদেরকে নিয়ে প্রথম পছন্দই হচ্ছে বাবুল্যান্ড। এগুলো ইনডোর গেম, মানে ইনডোর একটা খেলার জায়গা, যেখানে আসলে আমরা বাচ্চাদেরকে নিয়ে খুব আরামে বসে থাকতে পারি। এসি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকে বাবুল্যান্ডটা আমাদের প্রধান এবং প্রথম পছন্দ। তো আজকে আমি মিরপুরে গিয়ে আমার কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আসলে মা হয়ে যাওয়ার পরে আমার সবার থেকে বড় প্রায়োরিটি থাকে আমার বাচ্চা কোথায় গিয়ে একটু আরাম পাবে, বা বাচ্চার খেলার জায়গা সেফ কিনা, সব কিছু দেখার আসলে দায়িত্বের ভিতরেই পড়ে যায় মা। তো সেই দায়িত্বের জায়গা থেকেই সবসময় চেষ্টা করি বাচ্চার বাড়ন্ত বয়সগুলোতে ঠিক সময়ে সঠিক খেলনাগুলো দেওয়া, সঠিক জায়গায় ওদেরকে নিয়ে যাওয়া, ওদের কমিউনিকেশন স্কিলটাকে বাড়ানো। অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আপনি হয়তো মনে করছেন যে দূর ওখানে যে কি হবে, বাট আপনি বুঝতে পারছেন না যে বাচ্চার মানসিক বিকাশে, শারীরিক বিকাশে এই খেলার জায়গাগুলো কতটা প্রয়োজন। আমাদের ছোট ছোট বাচ্চাগুলোর বুদ্ধি বিকাশ বা মেধা বিকাশের জন্য কিন্তু খেলাধুলার অনেক প্রয়োজন। তা বিভিন্ন খেলনা এবং বিভিন্ন ধরনের খেলার জায়গা ওদের সামাজিকভাবে দক্ষ করে তোলে, সাথে সাথে কিন্তু ওদের মনোজগতের বিকাশেও কিন্তু সাহায্য করে। তো অনেক কিছু চিন্তা করে একটা বাচ্চাকে নিয়ে কিন্তু খেলার জায়গায় যাই বা বিভিন্ন ধরনের খেলনা কিনে দেই। তো এবার আমি বাবুল্যান্ড মিরপুরকে বেছে নিলাম, কারণ এখানে আমার আশা হয়নি। এক একটা জায়গায় এক এক ধরনের থিম থাকে, কিন্তু এই বাবুল্যান্ডটায় এসে আমার কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে, যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো তার আগে ছোট করে একটু বলে নেই, বাবুল্যান্ডে যেতে হলে অবশ্যই আপনাকে মোজা কিনে যেতে হবে বা মোজা নিয়ে যেতে হবে। আর যদি মোজা নিয়ে না যান তাহলে কিন্তু ওখান থেকে 50 টাকা মূল্যে আপনাকে একটি মোজা কিনতে হবে। আর এন্ট্রি ফিটা আমি না বলি, কারণ সাথে যারা যাবে তাদের ফি হচ্ছে 150 টাকা, বা বাচ্চাদের হচ্ছে 300, 350, এবং এগুলোর উপরে কিন্তু প্রায় ওরা ডিসকাউন্ট দিয়ে থাকে। তো পুরোপুরি এন্ট্রি ফিটা বলাটা আমার ঠিক হবে না। যদি আপনারা ওখানে যান তাহলে মাঝে মাঝেই ডিসকাউন্ট থাকে, আপনারা কম বেশি করে ওখানে ঢুকতে পারবেন। তো এখানকার যারা আছে, যারা বাচ্চাদেরকে দেখে, মা বাবার একটা শান্তির জায়গা হচ্ছে এখানে আমি বসে থাকবো,
আর না যারা আছে সিস্টাররা তারা বাচ্চাদেরকে দেখবে এবং এটাই মজা। এবং পুরোপুরি যে তারা দেখবে সেটাও না, মায়েরা একটু বসে থাকবে, তারা একটু আরাম করে দেখবে তার বাচ্চা খেলছে, বিভিন্ন জিনিস নিয়ে এসে খেলছে, মায়েরা পাশেও থাকতে পারবে। এটাই তো অনেক বড় একটা বিষয়। আর সবচেয়ে সুন্দর যে বিষয়টা ওরা খুবই মাই ডিয়ার এবং প্রত্যেকটা প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ করে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অনেক দিন থেকেই তো বাবুল্যান্ড আছে, এটার কখনো আমি দেখিনি যে এটা মানে খুব নোংরা পরিবেশ, এটা আমি কখনো দেখিনি। টয়লেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা ওদের খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সবাই খুব মানে ফ্রেন্ডলি। এখানে যারা কাজ করে তারা খুবই ফ্রেন্ডলি। তো এখন বলতে পারেন আপু আপনার খারাপ অভিজ্ঞতাটা কোথা থেকে হলো? এখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সাথে সাথে একটা টাইম লিমিট থাকে, ওই টাইমের ভিতরে আপনার খেলতে হবে। বেশি টাইম দিলে সেটার জন্য কিন্তু আপনাকে পে করতে হবে। তো যাই হোক, বাচ্চা খেলছে, আমি একটু কফি খাওয়ার জন্য দূরে এসেছি, আমার ননদের কাছেও ছিল। তো হঠাৎ করেই ও আমার কাছে আসলো এবং খুব চোখ ছলো আমাকে এসে জড়িয়ে ধরে বলল একটা আন্টি আমাকে বকা দিয়েছে। তো আমি আমার ননদকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কে বকা দিয়েছে, আর আন্টিটা কি এখানকার মানে এখানের এমপ্লয়ি? তো আমার ননদ বলল না, এখানকার এমপ্লয়ি না, সে একজন প্যারেন্টস, সে আরহামকে বেয়াদব বলেছে। তো আমি বললাম বেয়াদব বলেছে কেন? বলল যে ওনাকে ধাক্কা দিয়েছে বা এরকম কিছু। তো আমি আরহামের দিকে তাকিয়ে বললাম বাবা তুমি কি এটা করেছো? তুমি কি আন্টিকে ধাক্কা দিয়েছো বা ওর বেবিকে ধাক্কা দিয়েছো? তখন আরহাম বলল যে না, আমি এই কাজ কখনোই করবো না মা, আর আমি কেন বেবিকে ধাক্কা দিব? আমি যখন উঠছিলাম হয়তো ওর গায়ে লেগেছে, কিন্তু আমি ধাক্কা দিইনি। তো যাই হোক, একটা প্যারেন্টস কখনো আর একটা বাচ্চাকে বেয়াদব বলতে পারে না এবং তুমি ম্যানারলেস এটাও বলতে পারে না। তো ওকে দু একটা ওয়ার্ড বলেছে, আমি সাথে সাথেই সেখানে গেলাম এবং আমি আমার ননদকে জিজ্ঞেস করলাম যে সে কে, একটু দেখিয়ে দাও আমাকে। তো আমাকে বারবার বলছিল পিম্পি বাদ দাও, দরকার নাই, অনেক কিছুরই আমাদের জীবনে দরকার নাই। তো বাচ্চা যখন মায়ের কাছে এসে একটা নালিশ করে, সেটা সমাধান তো অবশ্যই মাকে দিতে হয় এবং তা না হলে বাচ্চা ইনসিকিউর হয়ে যায় যে আমার যে মেন্টর, যে আমাকে দেখাশোনা করে, যার পেট থেকে আমি হয়েছি, আমি তাকে এত বড় একটা নালিশ দিলাম, সে কোনো কিছুই করলো না। তো বাচ্চা কিন্তু তখন ইনসিকিউর হয়ে যায় এবং সে আর পরবর্তীতে আর কখনো আপনার কাছে নালিশ দিতে আসবে না। তো আমি সেই মহিলাটার কাছে গেলাম এবং বললাম যে কী ধরনের প্রবলেম হয়েছে, আমার ছেলে কি করেছে। তো মহিলাটা খুবই রুড এবং খুবই লাউড আমাকে বলল যে আপনার ছেলে বেয়াদব, সে আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি বললাম আপনার মেয়েকে ধাক্কা দিয়ে কোথা থেকে ফেলে দিয়েছে? তো সে তখন খুব একটা সদ উত্তর দিতে পারলো না, কারণ আমার ননদের কথা, আমার ছেলের কথা, তার কথা মিলছিল না। আর আমি হঠাৎ করে যেহেতু তার সাথে আর্গুমেন্ট করছিলাম, সে আসলে বুঝে উঠতে পারছিল না আমাকে কি বলবে। তো আমি বললাম যে কিভাবে ফেলে দিয়েছে আপনি আমাকে একটু ক্লিয়ার করেন। তো বলল কেন ক্লিয়ার করব? ক্লিয়ার তো করতে হবে, যেহেতু আপনি আমার এই ছোট্ট বাচ্চাকে বেয়াদব বললেন, ম্যানারলেস বললেন, সেহেতু জিনিসটা ক্লিয়ার করতে হবে এবং আপনার কাছে তো তার সরি বলতে হবে। তো তখন সে চুপ করে থাকলো। আমি তাকে বললাম যে এখানে অনেক ধরনের বাচ্চারা খেলতে আসে, কেউ খুব হাইপার বাচ্চা থাকে, খুব দুষ্ট বাচ্চা থাকে, কেউ কাউকে ছোড়াছুড়ি করে, কিন্তু মা হিসেবে আমরা সবাই বুঝি যে বাচ্চারা একটু দুষ্ট, হয়তো কোনো কারণে বাচ্চার গায়ে লেগে পড়ে যেতে পারে, অথবা ইন্টেনশনালি কোনো বাচ্চা ধাক্কা দিয়ে আর একটা বাচ্চাকে ফেলে দিতে পারে। তারা কিন্তু বাচ্চা, আমরা কিন্তু বাচ্চা না, এবং আমাদের কথা এবং কাজ এমন হওয়া উচিত না যে আর একটা বাচ্চা ব্যথা পায়। আমি নিশ্চয়ই আপনার বাচ্চাকে যদি বেয়াদব আর ম্যানারলেস বলতাম আপনার খুব ভালো লাগতো না। তখন উনি আর আসলে খুব একটা তর্ক করছিল না এবং উনি আসলে তর্ক করার চেষ্টা করছিল, আমি তাকে বন্ধ করে দিলাম। আমি বললাম যে এখানে আসলে আপনার ওই ধরনের মানসিকতা নিয়ে আসতে হবে যে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে ধাক্কা দিতে পারে, ব্যথা দিতে পারে, কিন্তু আপনি সেটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। তো তারপরও আমি আমার ছেলেকে ডেকে বললাম যে আন্টি হয়তো রাগ হয়েছে, তুমি বাবা সরি বলে দাও। তো সে সরি বলল, কিন্তু সে সরিটা খুব ভালোভাবে সে রিসিভ করলো না। যাই হোক, যেটা যার যার পারিবারিক শিক্ষা ব্যবস্থার উপরে একটা বাচ্চা আসলে নির্ভর করে, সে কখন বেয়াদব হবে, কখন ভদ্র হবে, কখন আরেকজনকে হার্ট করবে। তো বাবুল্যান্ডের যারা সিস্টাররা ছিল তারা সাথে সাথে এসে সেই জিনিসটাকে সলভ করার চেষ্টা করেছে এবং বলেছে না এই ধরনের ঘটনা ঘটে, আমরা আছি, বাচ্চারা তো এরকম করবেই। তো সুন্দর করে সলভ করেছে। তো আমি এখানে বাবুল্যান্ডের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই, তারা এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো খুব সুন্দর করে সলভ করে। এবং আমি সবসময় বাবুল্যান্ডের এই একটা উদ্যোগ, যে যারা বাচ্চাদেরকে নিয়ে কাজ করার যে উদ্যোগটা নিয়েছে বা সাহস দেখিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটা আউটলেট অনেক সুন্দর, আর
আর যারা নতুন মায়েরা আছেন, যারা ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা বাবুল্যান্ডগুলো ভিজিট করতে পারেন, বাচ্চাদের অনেক ভালো লাগবে। আর যারা একটু, যেসব বাচ্চারা দেখবেন যে একটু কম কথা বলে, একটু অন্যের সাথে মিশতে কম চায়, তাদের কিন্তু বাবুল্যান্ডটা অনেক বেশি পছন্দের হবে। আর এখানে যে শুধু খেলাধুলা করতে আসছে বা নাচানাচি করবে, খাওয়া দাওয়া করবে সেটাও না, এখানে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে দেখছে, তার সাথে কথাবার্তা বলছে, কমিউনিকেশন করছে, বল ছুঁড়ে মারছে, এগুলো কিন্তু তার একটা মানসিক বিকাশ, এবং সেখান থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারছে সে। আর সবচেয়ে মজার যে বিষয়টা, এটা তো 2 দিনের ভিডিও নিয়ে আমি করেছি। পরের দিন আমার মেয়েকেও নিয়ে গিয়েছি, সে দেখলাম সে নিজে নিজে পড়ে যাচ্ছে। আবার আমি যখন বললাম মা তুমি নিজে ওঠার চেষ্টা করো, সে নিজে ওঠার চেষ্টা করছে। তো এই ছোটোখাটো শিক্ষা নিয়েই সে আস্তে আস্তে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে এ পর্যন্তই। যারা দেখছিলেন, আমার বকবকানি শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা মিরপুর থেকে বের হয়ে সামনে একটা জুসের দোকান আছে, তো আমার ননদ বললো একটু জুস খাই, এটা খুব ফ্রেশ একটা জুস। তো আমরা জুস খেলাম, চা খেলাম, তো তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল যদি কোনো কারণে ভালো লেগে থাকে, বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।